নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস নীল ঘূর্ণি। আজ আমরা এই উপন্যাসের পঞ্চম পর্ব শুনব। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন। সুচিত্রা ভট্টাচার্য ছাড়াও আরও অনেক লেখক লেখিকাদের গল্প উপন্যাস আমি এই চ্যানেলে পাঠ করেছি। যদি সেগুলো শুনতে চান তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে সেগুলো শুনে নিতে পারেন। আসুন তাহলে আজ আমরা নীল ঘূর্ণি নামক উপন্যাসের পঞ্চম পর্বটি শুনে নিই। বারাসাতে লালবাবাজির আশ্রমটি স্টেশনের কাছে, হাঁটা পথে জোর মিনিট 10। রিকশায় আরও কম। একদম ন্যাশনাল হাইওয়ের গায়ে অবস্থান বলেই সামনে দিয়ে হরদম বাসও যাচ্ছে। দূর দূরান্তের ভক্তদেরও আশ্রমে পৌঁছতে কোনো অসুবিধে নেই। সৌমিকরা অবশ্য বাস ট্রেন কিছুই ধরেনি, তারা এসেছে গাড়িতে, ভাড়ার গাড়িতে। সঙ্গে আজ মণিদীপা আর প্রবীরও আছে। সারাটা দিন সকলে মিলে আশ্রমেই কাটাবে তারা। উদ্যোগটা মূলত কবিতার, উদ্দেশ্য দুটো, হ্রদ দেখা এবং কলা বেচা। হরিদ্বার থেকে গুরুদেব এসেছেন, অনেকটা সময় তার সান্নিধ্যও পাওয়া যাবে। দিনভর একসঙ্গে কাটালে দুই পরিবারের সম্পর্ক নিবিড় হবে আরও। মণিদীপা প্রবীরেরও সৌমিককে ভালো করে দেখা হয়ে যাবে। সৌমিক ঘুরে ঘুরে আশ্রমটা দেখছিল এবং মুহুর্মুহু চমৎকৃত হচ্ছিল। এই আশ্রমে সে একবারই এসেছিল, অনেক কাল আগে, তা প্রায় 10 বছর হবে, সেই মা বাবার দীক্ষা নেওয়ার সময়। তখন কি চেহারা ছিল আর এখন কি! জায়গা এতটাই ছিল, তবে ধুধু করত। দুটো মাত্র টালির বাড়ি ছিল তখন, আর একখানা মাঝারি সাইজের মন্দির। আর এখন তো মিনি টাউনশিপ। সাদামাটা মন্দিরের গায়ে শ্বেতপাথর গেঁথে বিশাল আকার ধারণ করেছে। ধ্যান জপ কীর্তনের জন্য এক অতিকায় হলঘর তৈরি হয়েছে। স্বচ্ছ জলের পুকুরটাও এখন চারপাশ বাঁধানো। টালির চালা অদৃশ্য হয়ে সার পাকা দোতলা উঠে গেছে আশ্রমবাসীদের জন্য। ওদিকে গোয়ালে হাই তুলছে গোটা আষ্টেক জার্সি গাই। এদিকে লকলক করছে সবজি ক্ষেত, ফুল বাগান। পেছনে রয়েছে মিনি ওয়াটার পাম্পিং স্টেশন, জেনারেটর রুম। কি সুন্দর একটা গেস্ট হাউসও বানিয়েছে, যেন একেবারে 3 স্টার হোটেল। সবই কি পেল্লাই পেল্লাই, রান্নাঘর, খাওয়ার ঘর, এমনকি আশ্রমকে ঘিরে রাখা পাঁচিলটা পর্যন্ত। এত টাকা এলো কোত্থেকে? কোনো ব্যাংক এদের ফিনান্স করে নাকি? প্রবীরও এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। এই আশ্রমে সে একদমই নবাগত। একটু বুঝি ছটপটি করছিল সে। সৌমিককে সামনে পেয়ে স্বস্তি বোধ করল। সৌমিক হেসে জিজ্ঞেস করল, আপনি গেলেন না? কোথায়? গুরুদেবকে দর্শন করতে? আমি পাপিতাপি মানুষ, ওসব আমার পোষায় না। হাসতে হাসতেই গলা নামালো প্রবীর। এই, এখানে সিগারেট চলে না? ঠিক জানি না, আমি তো এখানে আসি না। ও, বলেই পুট করে পকেট থেকে সিগারেট বের করলো প্রবীর। একবার চোখ বুলিয়ে নিল চারদিকে। গেরুয়া বসন পড়া সন্ন্যাসী সন্ন্যাসিনীরা ভাবলে সিনমুখে যাতায়াত করছে এদিকে ওদিকে। সম্ভবত তাদের দেখে আজ করতে চাইল নিয়মটা। দুষ্টু হেসে বলল, নো স্মোকিংয়ের বোর্ড তো নেই, ধরানোই যাক, কি বলো? সৌমিক কাঁধ ঝাঁকালো। হ্যাঁ হ্যাঁ, ধরান, কিছু বললে নয় ফেলে দেবেন। কুণ্ঠাভাব ছেড়ে ফেলে প্রবীর সিগারেট ধরালো, প্যাকেটটা বাড়িয়ে দিল সৌমিকের দিকে। চলে? সৌমিক ঝটিতি মাথা নাড়ালো দুদিকে। কাম অন, লজ্জা পেও না, ইউ আর অ্যাডাল্ট এনাফ টু স্মোক পাবলিকলি। আমি খাই না, একদম না। না। অকেশনালিও না? না।
গন্ধটাই আমার মেয়ে কিন্তু এই গন্ধটা খুব পছন্দ করে। সিগারেটের গন্ধকেও কি বলে জানো? ম্যানলি স্মেল। সৌমিক বোকা বোকা মুখে হাসল সামান্য। বিয়ের পর কি দইতার ইচ্ছে তাকে সিগারেট ধরতে হবে? আজ দইতাও এলে বেশ হতো, জিজ্ঞেস করে নেওয়া যেত। পলকের জন্য দইতার মুখটা শূন্যে দুলে গেল। সেই মেলার মাঠের মেয়েটার ইচ্ছা অনিচ্ছা বোধ বড় তীব্র। তার চাওয়ার সঙ্গে কি তাল মেলাতে পারবে সৌমিক? বাগানটা হলুদে ছেয়ে আছে। টেনিস বল সাইজের গাদা, দেখলে চোখ ধাঁধিয়ে যায়। আর একটাও মরশুমি ফুলের গাছ নেই বাগানে। জবা গোলাপ দু চারটে আছে বটে, কিন্তু গাদা সাম্রাজ্যে তাদের অস্তিত্ব টের পাওয়া কঠিন। বৃক্ষময় আশ্রমের প্রতিটি বড় গাছের নিচেই বাঁধানো সিমেন্টের বেদি। সিগারেট শেষ করে একটা ঘোড়া নিম গাছের তলায় বসল প্রবীর। সৌমিককেও বসালো। পিঠে হাত রেখে জিজ্ঞেস করল, ফিউচার নিয়ে কি ভাবছো? সৌমিক হাসল। কি ভাববো? কিছুই না। চাকরি চেঞ্জ করার কোনো প্ল্যান নেই? আপাতত না। ব্যাংকের চাকরি ভালো লাগে? স্টিরিওটাইপ বলে মনে হয় না? সব চাকরিই তো স্টিরিওটাইপ। খাসা বলেছ। এতক্ষণে প্রবীরের স্বর গম গম করে উঠল, যেন মনের মতো কথাটি শুনতে পেয়েছে হবু জামাইয়ের মুখে। মাথা নাড়তে নাড়তে বলল, এখানকার কোম্পানিতে যখন ঢুকলাম প্রথমটা মনে হয়েছিল এদের মার্কেটিং জবটা খুব চ্যালেঞ্জিং হবে। ধুস, কোথায় কি! রুটিন জব, রুটিন টেনশন, রুটিন এক্সাইটমেন্ট। কোনো কিছুতেই আপত্তি করি না, তাই কাজও চাপছে দিন দিন। সমু, এই সমু! সৌমিক প্রবীরের বাক্যালাপে ছেদ পড়ল। দইতার বাবাটাকে মন্দ লাগছিল না সৌমিকের, কিন্তু কবিতা বসুরায় শান্তমতো কথা বলতে দিলে তো। আবার হাঁকছে কবিতা, এই সমু, শোন না এদিকে। সৌমিক বেজার মুখে উঠে গেল। কি? গুরুদেবকে প্রণাম করবি চল। আমি? কেন? আশ্চর্য, তার আশীর্বাদ নিবি না? তোমরাই তো নিচ্ছ। বেটে খাটো ভারিক্কি কবিতা পলকে স্থির চোখে দেখল ছেলেকে। দৃঢ় গলায় বলল, সিন ক্রিয়েট করো না, এসো। এই সিন ক্রিয়েট করতে চায় না বলেই তো কবিতা বসুরায়ের এই উৎপীড়ন সহ্য করে সৌমিক। এই সিন ক্রিয়েট করতে চায় না বলেই তো সেই অদৃশ্য বুলডগটার সঙ্গে আজও সৌমিকের পাঞ্জা কষা হলো না। একে রবিবার, তাই গুরুদেব আছেন। আশ্রমে আজ খুব ভিড়, মন্দিরেও। লালজি বাবা বসেন মন্দিরের পেছনটায়। তার দরজায় দর্শনার্থী থই থই। ছোট্ট ঘরখানার মেঝে জুড়ে কার্পেট পাতা, সেখানেও নারী পুরুষ শিশুতে ঠাসাঠাসি। লালজি বাবার আসন একটু উঁচুতে, মার্বেলের পাথরের মঞ্চে। গেরুয়া বরণ ধুতি পরে আছেন তিনি, খালি পায়ে জড়ানো নকশাদারি কাশ্মীরি শাল। চেহারাটি তার ভারী মনোহর। চওড়া কাঁধ, চওড়া কপাল, উন্নত নাক, টকটকে ফর্সা রং। দুগাল দিয়ে ঠিকরোচ্ছে লাল আভা। বয়স 50 থেকে 70-এর মধ্যে যা ইচ্ছা হতে পারে। টানা টানা চোখ দুটোও তার অতি সৌম্য স্নেহময়। ঘরে ধূমপানের পাট নেই, তবু এক আশ্চর্য সুরভি তাকে ঘিরে আছে। ছেলের কবজি ধরে সুকৌশলে ভিড় কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল কবিতা। প্রায় টানতে টানতে সৌমিককে লালজি বাবার সামনে দাঁড় করিয়ে দিল। এই আমার ছেলে গুরুদেব। লালজি বাবা নিম্নস্বরে এক বয়স্কা সন্ন্যাসিনীর সঙ্গে কথা বলছিলেন। ঘুরে তাকালেন। ও, তুই সৌমিক? সৌমিক হাত জোর করে নমস্কার করতে যাচ্ছিল। প্রথম সারিতে উপবিষ্ট ক্ষীণতনু বাসুদেব তড়াক করে উঠে দাঁড়ালো। ছেলের কানে ফিসফিস করে বলল, কি করছিস? মাথা নোয়া, প্রণাম কর। লালজি বাবা বুঝি অন্তর্যামীর মতো টের পেয়ে গেলেন কথাগুলো। স্মিত মুখে হাত তুললেন। থাক বাবা, মাথা নোয়ালেই কি আর বেশি সম্মান জানানো হয়? আয় সৌমিক, আমার কাছে এসে বস।
অনিচ্ছা সত্ত্বেও বসল সৌমিক একটু জড়সড় হয়ে। ঘরশুদ্ধ লোক হা করে দেখছে, কেমন যেন সঙ্গের মতো লাগছে নিজেকে। লালজি বাবা সৌমিকের মাথায় হাত রাখলেন। তোর মা তোকে নিয়ে মিছিমিছি বড় উতলা হয়। এমন সুন্দর বুদ্ধিমান ছেলে কটা মায়ের কপালে জোটে রে। তোরই বিয়ে তো? হ্যাঁ, ওই মনিদির মেয়ের সঙ্গে। আপনি তো ছবি দেখে জোর মেলালেন। সৌমিকের হাতের চেটোটা টিপছেন লালজি বাবা, দৃষ্টি সৌমিকের কপালে। বলে উঠলেন, রাজ্যটোক, অনন্ত সুখ, অপার ঐশ্বর্য। মণিদীপাও ধর্মর করে উঠে এসেছে। মাঘের কোন তারিখটা তবে স্থির করব গুরুদেব? 7-এর পরে, 20-র আগে, মঙ্গল কিংবা শনি নয়। 9 তারিখটা বুধবার আছে গুরুদেব। ওই দিনই কর্তাবে, শুভস্য শীঘ্রম। আবার সৌমিকের হাতে চেটো টিপছেন লালজি বাবা। কি রে, মেয়েকে দেখেছিস? কবিতা তড়িঘড়ি বলে উঠল, আপনি যখন ঠিক করে দিয়েছেন ও আর কি দেখবে গুরুদেব। তবু আজকালকার ছেলে মেয়ে ওরা একটু পরস্পরকে দেখে নেবে না? ছবি দেখেছে, পছন্দও হয়েছে। বেশ, বুঝলি সৌমিক, মানুষের জন্ম মৃত্যু বিয়ে সবই তাঁর হাতে। শুধু জন্ম মৃত্যু বিয়ে কেন, সব কিছুই। এই যে সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, তারা ফুটছে, এ তো সবই তারই ইচ্ছের নিয়মে বাঁধা। তিনি চেয়েছেন বলেই আমরা আছি, তিনি না চাইলে নেই। এটা বুঝলেই সংসারে আর সুখের কমতি থাকে না, বুঝলি? গুরুদেবের বলার ভঙ্গিটি চমৎকার। মহাবিষ্টের মতো মাথা নেড়ে ফেলল সৌমিক। তোরাও সুখী হবি। যা, বিয়ের পর একবার জোরে দেখা করে যাস কিন্তু। ছাড়া পেয়ে বাঁচল সৌমিক। তীর বেগে বেরিয়ে এলো ঘর থেকে। বুকের গভীরে আন্দোলিত হচ্ছে লালজি বাবার কথাগুলো। তোরা সুখী হবি। দৈতাই তার সুখের জন্য নির্দিষ্ট হয়েছে এই ধরনীতে, অথবা দৈতার জন্য সে। ভাবনাটায় কি অদ্ভুত এক তৃপ্তি আছে, প্রশান্তি আছে। দৈতার কোন গুণ দেখে সেদিন বিমোহিত হয়েছিল সে? কথা বলার স্বচ্ছ অনাড়ষ্ট ভঙ্গি, আপরাইটনেস, খ্যাপামো, নাকি অন্য কিছু যা ব্যাখ্যার অতীত? পায়ে পায়ে সৌমিক আশ্রমের গেটে এলো। অনাগত ভবিষ্যতের ছবি ভেসে উঠেছে মনশ্চক্ষে। বিশাল উঁচু স্কাইস্ক্যাপারের একদম উপরতলার ফ্ল্যাট। প্রশস্ত ব্যালকনিতে পাশাপাশি দুটো বেতের আরাম কেদারা। মুখোমুখি বসে আছে এক পৌঢ় দম্পতি। কারা ওরা? সৌমিক আর দৈতানা? কপালে অনেক ভাঁজ পড়ে গেছে সৌমিকের। দৈতারও চুলে বয়সের রং। কি নিয়ে যেন কথা বলছে দুজনে। কি কথা? আকাশে কান পাতল সৌমিক। সেই কবে মেলার মাঠে ভেবা গঙ্গারাম হয়ে দাঁড়িয়েছিল সৌমিক, তারই গল্প বলতে বলতে হেসে খুন হচ্ছে দৈতা। কি চোখ! ওই বয়সেও বিজলি হানছে চোখে। কেঁপে কেঁপে উঠছে পৌঢ়র শরীর। এই কি অনন্ত সুখ! ছবিটা ছিঁড়ে গেল সহসা। কোথা থেকে যেন কান্নার রোল ভেসে আসছে। সৌমিক ইতিউতি তাকালো। আশ্রমের পাঁচিল ঘেঁষে একটা বড়সড় বাড়ি। দেখে মনে হয় ধনী গৃহ। আওয়াজটা আসছে ওখান থেকে। বাড়িটার সামনেও ছোটখাটো এক জটলা। ঈষৎ কৌতূহল জাগলো সৌমিকের। এগোলো বাড়িটার দিকে। ভিড় থেকে বেরিয়ে আসছে এক মোটাসোটা লোক, হাতে বাজারের থলি। সৌমিক তাকেই শুধল। কি হয়েছে দাদা? মারা গেছে। লোকটার উদাসীন উত্তর। কে মারা গেছে? উকিল বাবু। বুড়ো খুব লড়ছিল কদিন, টেসে গেল। কি হয়েছিল? বেশি পয়সা থাকলে যা হয়, সেরিব্রাল। মৃত মানুষ সম্পর্কে এমন চ্যাটাং চ্যাটাং মন্তব্য শুনতে ভালো লাগছিল না সৌমিকের। চুপচাপ ফিরে এলো আশ্রমে।
দূর থেকে দেখতে পেল একটা বেদিতে রুমালচোর খেলার ভঙ্গিতে বসে আছে দুজোড়া স্বামী স্ত্রী, কবিতা বাসুদেব, প্রবীর মণিদীপা। তাকে দেখতে পেয়েই হাতের ইশারায় ডাকলো মণিদীপা। সৌমিক কাছে যেতেই বলল, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ, এসো কথা বলি। সৌমিক সপ্রতিভা হওয়ার চেষ্টা করল। বলুন। তোমাকে তো সামনের সপ্তাহে একদিন আসতে হবে বাবা। কেন বলুন তো? তোমাকে একটু মুনিয়ার বাবার সঙ্গে বেরোতে হবে যে। স্যুটের মাপ দিতে হবে, পাঞ্জাবির মাপ দিতে হবে, আমিও থাকব। ও তাছাড়া বুম্বার সঙ্গেও একদিন আলাপ করে যাও এসে, সে তো অলরেডি তোমার ফ্যান বনে গেছে। কেন, আমার মধ্যে এমন কি আছে? আরে ওই যে তুমি বলেছ মুনিয়াকে এমনি দেখবে না, একেবারে ছাদনাতলায় দেখবে, ওটাই বুম্বাকে দারুণ ইমপ্রেস করেছে। সবাইকে বলছে দিদির জন্য এইরকমই একটা স্মার্ট ডেয়ার ডেভিল ছেলের দরকার ছিল। সৌমিক হেসে ফেলল। সঙ্গে সঙ্গে এও টের পেল দইতা থুড়ি মুনিয়া সেদিন তার সঙ্গে সাক্ষাতের কথাটা এখনো বাড়িতে অপ্রকাশ্য রেখেছে। মণিদীপাও মিটিমিটি হাসছে, শাশুড়ি নয় শালিকার স্বরের অঙ্গ করল। তা তোমরা কোথায় হানিমুনে যাচ্ছ? না মানে এখনো ঠিক করনি? এরপর তো টিকিটই পাবে না। কোথায় যাবে ভাবছ? পাহাড়ে? সৌমিক মনে মনে বলল, আমি ঠিক করার কি, দইতা যেখানে যেতে চাইবে সেখানেই যাব। কবিতা ঝপাং করে বলে বসল, না না, শীতকালে ওরা পাহাড়ে যাবে কি, সমু ঠান্ডা লেগে যাবে। আমার মনে হয় ওদের গোয়াটোয়ার দিকেই যাওয়া ভালো, কিংবা ওয়াল্টেয়ার। বাসুদেব সমর্থনের আশায় স্ত্রীর মুখের দিকে তাকালো, ভয় ভয় বলল, কিংবা পুরী গোপালপুর। বিষম ক্রোধে সৌমিকের ব্রহ্মতালু জ্বলে গেল। ভেবেছে কি কবিতা বসুরায় অ্যান্ড কোম্পানি বিয়েতে রাজি হয়েছে বলে কি ধরে নিয়েছে আবার তাদের খাঁচায় ফিরে এসেছে সৌমিক, এবং তার মধুচন্দ্রিমাও নিয়ন্ত্রিত হবে এদেরই আঙ্গুলি হিলনে? বিয়েটা হয়ে গেলেই শোধ নেবে সৌমিক। প্রথম সুযোগেই দইতাকে নিয়ে আলাদা হয়ে যাবে। আর বউয়ের ওপর ছড়ি ঘোরানোর সুযোগ দেবে না কবিতাকে। নিজের স্বামীকে বগলের চাপে স্যান্ডউইচ করে রেখে দিয়েছে, গলা টিপে ধরে রেখেছে লোকটার ব্যক্তিত্বের। তাকে নিয়েই থাকুক বাকি জীবন। মণিদীপা বেশ বুদ্ধিমতী মহিলা, সৌমিকের অসন্তোষ আঁচ করে ফেলেছে। কথা ঘুরিয়ে বলল, কবিতাদি, আমরা কিন্তু ওদের জন্য এমন ইংলিশ খাটের অর্ডার দিচ্ছি, বক্স কাট দিলে কি ভালো হতো? সে তুমি তোমার মেয়ে জামাইকে যা দেবে, আগেই তো বলেছি আমাদের কিচ্ছু চাওয়ার নেই। মুনিয়ার বাবা বলছিল মেয়েকে আলাদা করে ড্রেসিং টেবিল দেওয়ার দরকার নেই, আজকাল তো সবাই দেয়ালেই আয়না লাগিয়ে র্যাক ট্যাক ফিটিং করে নেয়, সেটাই মডার্ন হয়। কি বলো? যা ভালো বোঝো। তোমরা কি ফ্রিজ দিচ্ছ? দিলে কিন্তু ভাই বড়টাই দিও, ফ্রস্ট ফ্রি। কোন কোম্পানির দেব? সবই তো এক, 19 আর 20। তবে ভাই ওয়াশিং মেশিন দিলে কিন্তু ওইটা দিও, ওই যে কি একটা নতুন বেরিয়েছে। এটাই কি তবে দেনা পাওনার মডার্ন ফর্ম? অসহ্য অসহ্য। অথচ কোনো সিন ক্রিয়েট করতে পারবে না সৌমিক। আশ্চর্য, মণিদীপাও কি অবলীলায় মেনে নিচ্ছে কবিতার বায়নাক্কা। ওই গুরুবনের বক ধার্মিকতার আলাপচারিতার মাঝে কখন যেন উঠে গিয়েছিল প্রবীর, বোধহয় ধূমপান সারতে। ফিরে এসেই তাড়া লাগাচ্ছে, কি গো প্রায় 1টা তো বাজে, পেট পুজোর কি হবে? মণিদীপা কলকল করে উঠল। আসার পথে এত কিছু খেলে, কচুরি, সিঙ্গাড়া, জিলিপি, এরই মধ্যে খিদে পেয়ে গেল? আমার তো বাবা পেট এখনো গজগজ করছে। প্রবীর কাচুমাচু মুখে বলল, কি করি বলো, এ তোমাদের আশ্রমে জল হাওয়ার গুণ। বাসুদেব বলল, প্রসাদ তো রেডি হয়েই গেছে, গেলেই হয়, চলুন তবে। খাবার ঘরে পংক্তি ভোজনের সুচারু বন্দোবস্ত, অন্তত 100 খানেক লোকের পাত পড়েছে একসঙ্গে।
নিরামিষ হলেও মেনু মন্দ নয়। পোলাও, ডাল, সবজি, চাটনি, মিষ্টি, যে যত পারো খাও। মাসিক 101 টাকা করে আশ্রমের চাঁদা পাঠায় অন্তত 1000 খানেক ভক্ত। ভগবান এখানে একটু ভালো মন্দ তো খাবেনি। সৌমিকের আহার বেশ গুরু হয়ে গেল। আচাতে না আচাতেই ভারী হয়ে এলো চোখের পাতা। বাসুদেব প্রবীর আর মণিদীপা কবিতায় জোর মেশামেশি চলছে এখন। সন্ধ্যের আরতি না দেখে এখান থেকে কেউ উঠবে না। সৌমিক হাঁটতে হাঁটতে পুকুর ধারে এলো। শিরিষতলার বেদিতে গড়াচ্ছে। অলস মেদুর মধ্যাহ্ন এখনো দইতায় মাখামাখি। মুনিয়া মুনিয়া মুনিয়া। কোথায় যেন একটা পাখি ডেকে উঠল, অচিন পাখি। পাখিটার ডাক বুকে নিয়ে ঘুমে তলিয়ে গেল সৌমিক। ঘুম ভাঙল এক আশ্চর্য অপরাহ্নে। চোখের সামনে এক কোমল গোলাপি আকাশ, পাশেই এক শীতল পুষ্করিণী। স্বচ্ছ জলের মাথায় শীতের সরল মাখা পাতলা পাতলা কুয়াশা, বাতাসে হিমরেণী। একলয়ে ঘণ্টাধ্বনি হচ্ছে কোথাও। কোথায় হচ্ছে? এই পৃথিবীতেই কি? অদ্ভুত এক মন কেমন করা অনুভূতি নিয়ে একটুক্ষণ আচ্ছন্নের মতো শুয়ে রইল সৌমিক। শীত করছে বেশ, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। হঠাৎ চোখে পড়ল একটা ছেলে পুকুরের বাঁধানো শানে বসে একটার পর একটা ঠিল ছুটছে জলে। কেমন যেন গভীর আত্মমগ্ন ভাব ছেলেটার, ডুবে আছে উদাসীন খেলায়। যেন গাছ, পুকুর, আকাশের মতো কেউ এক নীরব অস্তিত্ব মাত্র। ছেলেটি পোশাক আশাকে বেশ আধুনিক। বয়স কোনোভাবেই 20-21-এর বেশি হবে না। এরকম ছেলেরা সচরাচর এমনভাবে চুপ মেরে বসে থাকে না। ছেলেটার মুখমণ্ডলে ভগবত প্রেমে আপ্লুত ভাবও নেই। প্রকৃতি প্রেমিক? সৌমিক তেমন আলাপি নয়, তবু কথা বলতে ইচ্ছে করল ছেলেটির সঙ্গে। মৃদু স্বরে প্রায় স্বগতোক্তির মতো করে বলল, হ্যালো। ছেলেটা চমকে ফিরল, প্রত্যুত্তর করল না কোনো। পাশে এসে বসল সৌমিক। দিনটা আজ খুব সুন্দর, তাই না? ছেলেটি অস্ফুটে বলল, বাড়ির সবাই কোথায়? মন্দিরে? আমি একা। একা শব্দটার মধ্যে এক গাঢ় নির্জনতার আভাস পেল সৌমিক। যেন এই মুহূর্তে তার একা থাকাটাও প্রতিফলিত হলো ওই শব্দে। একটু বুঝি কৌতূহলও জাগল। সৌমিক আলগা স্বরে বলল, একা কেন? এমনি। এখানেই থাকা হয়? না, কলকাতায়। এখানে আমার মামার বাড়ি, পাশেই। মামার বাড়ি ছেড়ে আশ্রমে যে? সৌমিকের ঠোঁটে দাদাসুলভ হাসি। সমবয়সী সঙ্গী সাথী নেই বুঝি? ছেলেটা দুঃখী চোখে তাকালো। আমার দাদু আজ মারা গেছেন, সবাই এখন শ্মশানে। ও আচ্ছা, সরি। এই সকালে যিনি মারা গেলেন পাশের বাড়িতে? আর সকলের সঙ্গে শ্মশানে যাওয়া হয়নি কেন? আমার শ্মশান ভালো লাগে না। আই হেট ডেথ, বাট ডেথ ইজ ডেস্টিনি। সৌমিক একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। আই হেট ডেস্টিনি টু। বেশ তেজি আছে তো ছেলেটা। নামটা জানতে পারে কি? সৌমিক জিজ্ঞাসা না করে পারল না। কার? আমার? ইয়েস, শুদ্ধ সত্য মজুমদার। আপনি? আমি সৌমিক বসুরায়। আলাপটা হয়েই গেল। সৌমিক জানতেও পারল না নিয়তিকে ঘৃণা করা এই ছেলেটির সঙ্গে আলাপ হওয়া আজ তার নিয়তি ছিল। ঠিক নিয়তি কি, না নিয়তির পরিহাস? রাখি বাপের বাড়ি থেকে ফিরল 3 সপ্তাহ পর। বাবা নার্সিংহোমে শুনে তড়িঘড়ি বারাসাত ছুটেও এবার আর তাকে সজ্ঞানে দেখতে পায়নি রাখি। টন্যাস রোগে আগাগোড়াই অচেতন ছিলেন সূর্যকান্ত চৌধুরী। অর্থ, প্রতিপত্তি, ডাক্তার, স্পেশালিস্ট কোনো কিছুতেই তার অবস্থার উন্নতি হলো না। দিন 5 পর মারা গেলেন তিনি। 4 দিনের কাজ রাখি বারাসাতের বাড়িতেই সারল।
ইচ্ছে অনিচ্ছের দোলাচলে ভুগতে ভুগতে শ্রাদ্ধ শান্তি চোকা পর্যন্ত রয়েই গেল। কিছুটা রিন্টুদের জোড়াজুড়িতেও বটে, আবার সঙ্গে সঙ্গে ভাবল এখন চলে গেলে শ্রাদ্ধতে তো আসতেই হবে, বারবার এই ছোটাছুটি। তাছাড়া ফিরের বাড়িতে শোকের অভিজ্ঞতা কম হয়, দুঃখ তাড়াতাড়ি থিতিয়ে আসে। ইদানিং বাপের বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে কমই দেখা হয়। কটা দিন তাদের সঙ্গেও মন্দ লাগলো না রাখির। এ কদিন বাবুও রাখির কাছে কাছে ছিল। 2-4 দিন কলেজে গেছে বটে, তবে ফিরেছে বারাসাতে। এটা রাখির উপরি পাওয়া। বোধিসত্ত্ব একবারটির জন্যও আসেনি, আসতে পারেনি, কাজের চাপ। এটাই রাখির মন্দ ভাগ্য। ফেরার সময়ও একটু মন মরা ভাব ছিল রাখির। নিজস্ব ঘর দৌড়ে পা রেখেই তা কেটে যাওয়ার কথা, কিন্তু তেমনটা হলো না। উল্টে এক বিচিত্র অনুভূতি হচ্ছিল, কোথায় যেন একটা তাল কেটে গেছে সংসারের। ছন্দপতনটা যে ঠিক কোথায় রাখি বুঝতে পারছিল না। এখানে সবই তো চলছে অভ্যস্ত নিয়মে। ভোরবেলা উঠছে বোধিসত্ত্ব, দিন শুরু হচ্ছে রাখির। বোধিসত্ত্বর ঘড়ির কাঁটায় একটু একটু করে দিন এগোচ্ছে তার। স্বামীর ঘড়ির কাঁটাতেই সময় ফুরোচ্ছে। তবে এমন অনুভূতি জাগে কেন? কাজকর্মে বেশ কয়েকবার দেশ বিদেশে গেছে বোধিসত্ত্ব। সেই সময়টুকু ছাড়া আর কখনো স্বামীর থেকে এত দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকেনি রাখি। বারাসাতে অহরহই মন খচখচ করত, না জানি একা একা কেমন আছে বোধিসত্ত্ব। খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা, হাতের কাছে ঠিক সময় ঠিক ঠিক জিনিস জুটছে কিনা। এই সময় রূপচাঁদও দুম করে কটা দিনের জন্য বাড়ি চলে গেল। রোজ রাত্রেই অবশ্য রাখি ফোন করে খবর নিয়েছে। বোধিসত্ত্বর স্বরেও বিরক্তির আভাস পায়নি। তবু চিন্তাটা ছিল। মনে হতো তাকে অস্বস্তিতে ফেলতে চায় না বলেই বুঝি বোধিসত্ত্ব নিজের অসুবিধার কথা এড়িয়ে যাচ্ছে। রূপচাঁদ ফেরার পর রোজ তাকে ফোনের নির্দেশ দিয়েছে রাখি, সকালে বিকেলে। তবু নিশ্চিন্ত হতে পারেনি। অথচ এখানে এসে কি দেখল? বোধিসত্ত্ব বেশ বহাল তবিয়েতেই আছে। জীর্ণ মলিন স্ত্রীবিহনে দিশেহারা তো নয়ই, বরং যেন একটু বেশি প্রাণোচ্ছল, চনমনে। কি অবলীলায় বলে দিল আরও কটা দিন থেকে এলে পারতে তো রাখি, অন্তত ক্রিসমাস পর্যন্ত। রাখির অনুপস্থিতিতে বোধিসত্ত্বর কণামাত্র অস্বচ্ছন্দ হয়নি, এই ভাবনা থেকেই কি বেদনা জাগছে রাখির? অন্য একটা সূক্ষ্ম অভিমানও অবশ্য থাকতে পারে। যাব বলেও বোধিসত্ত্ব গেল না বারাসাত। সূর্যকান্ত অসুস্থ হলেন, মারা গেলেন, তার ক্রিয়াকর্ম হলো। যত কাজই থাকুক, একবেলার জন্যও কি বাড়িতে গিয়ে দাঁড়াতে পারত না বোধিসত্ত্ব? কর্তব্য বলেও তো একটা কথা আছে। শ্রাদ্ধের দিন রাখির শ্বশুরবাড়ির সবাই এলো। শ্বশুর, শাশুড়ি, শান্ত, দীপালি, জুলিমিলি, একমাত্র বোধিসত্ত্ব বাদ। আত্মীয় স্বজনদের কাছে কম কৈফিয়ত দিতে হয়েছে রাখিকে। এখানে ফিরে রাখি বার দুয়েক মৃদু অনুযোগও জানিয়েছিল। বোধিসত্ত্ব আমলই দিল না। কি করব বলো, কাজে আটকে গেলাম। তোমরা তো ছিলে, তোমার থাকা মানেই আমার থাকা। কিন্তু শুধু ওই কারণেই কি এমন বিচিত্র অনুভূতি জাগে? রাখি তো জানেই তার স্বামী একজন মহৎ মানুষ। জগৎ সংসারের স্বাভাবিক রীতিনীতি তার জন্য প্রযোজ্য নয়। তার উপর অভিমান করা রাখিকে মোটেই মানায় না। এই অভিমান মূল্যহীনও বটে। হিমালয় কি তরুলতার দীর্ঘশ্বাস শুনতে পায়? ওই দীর্ঘশ্বাসটুকু গোপন রেখেই তো গড়ে উঠেছে রাখির সংসারের সুর, তাল, লয়, ছন্দ। তুচ্ছ কারণে ওই নিয়মের ব্যত্যয় ঘটবে কেন? শীত জাঁকিয়ে এসে গেছে। ক্যাম্পাস টাউনে ঠান্ডা ভালোই পড়ে। এবার যেন মাত্রাটা হঠাৎই খুব চড়া। দুপুরের পর থেকে সূর্যের তেজ মরে যায় একদম। হাওয়া বয় থেকে থেকে। কনকনে উত্তরে হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। মনের অস্থির অস্থির ভাবটাকে ছেড়ে ফেলতে চাইছিল রাখি। সংসারে ডুবছিল চোখ কান বুঝে। একদিন বাগান নিয়ে পড়ল। রূপচাঁদকে সঙ্গে নিয়ে সারাদিন চলল মাটির পরিচর্যা।
নিজে থেকে কিছু ডালিয়া আর গাঁদা চারা এনে বসিয়েছে রূপচাঁদ। এখনো ফুল ফোটেনি, শুধু চন্দ্রমল্লিকাতেই আলো হয়ে আছে বাগান। গাছগুলোকে স্নান করালো প্রাণ ভরে, গোড়ায় সার দিল, ছাটল অবাঞ্ছিত ডালপালা। সে চীনা প্রবাদটা অক্ষরে অক্ষরে মানে, জীবনভর সুখ চাইলে বাগান নিয়ে থাকো। কদিন পর টাউনে গেল রাখি। ক্যাম্পাসের বাজার বড্ড ছোট, তেমন বড় একটা কিছু মেলে না। পছন্দসই জিনিস কিনতে টাউনের মার্কেটই ভরসা। টাউনে হরেক কিসমের মানুষের বাস, তেলেগু, উড়িয়া, পাঞ্জাবি, মারোয়ারি, অ্যাংলো ইন্ডিয়ান। তাদের রুচির সঙ্গে তাল মিলিয়ে পণ্যও মেলে হরেক রকম, বিশেষত রেল বাজারে। সারা বিকেল গোটা বাজারটাই চষল রাখি। টাটকা ভেটকি মাছের ফিলে কিনল বেশ খানিকটা। পরশু বড়দিন, বাবুয়া এলেও আসতে পারে। ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে বাবুয়া। নলিন গুড় নিল কেজিখানে। ওই গুড়ের গন্ধ বোধিসত্ত্বর খুব প্রিয়। ক্রিসমাসে কেক তো বানাতেই হয়, তারও উপকরণ কিছু কম নয়। চকোলেট পাউডার, আইসক্রিম সুগার, ক্রিম, মাখন, ভ্যানিলা। ডালিয়া চারার জন্য খোলও কিনল মনে করে। এছাড়া সংসারে টুকিটাকি তো আছে, চিজ, মার্মালেড, আচার, আপেল, আঙুর, কমলা। দিনের সঙ্গে সঙ্গে ঘুরছে, একের পর এক মাল জমা করে আসছে গাড়িতে। আগারওয়ালদের বিশাল দোকানে বিপুল শীতবস্ত্রের সম্ভার। সেখানেও রাখি দাঁড়ালো কিছুক্ষণ। দোনামোনা করতে করতে বোধিসত্ত্বর জন্য একটা পুল ওভারও কিনে ফেলল, আকাশ নীল। আকাশের রংটা বোধিসত্ত্বকে টানে বেশি, রাখি জানে। সওদাশিরে মুচমুচে কটা প্যাটিস নিয়ে গাড়িতে উঠছে কল্পনার সঙ্গে দেখা। কেমিস্ট্রির ডক্টর তিমির হাজারির স্ত্রী, থাকে রাখিদের লাইনে, দুটো বাংলো পর। বয়সে রাখির চেয়ে বছর কয়েকের ছোট, রূপটান আঁকা মুখে পড়ন্ত যৌবনের আভা। কল্পনাকে দেখে এগিয়ে এলো। কবে ফিরলেন রাখিদি? এই তো গত বৃহস্পতিবার। স্যাড নিউজটা শুনেছি, উনিই বলেছিলেন। কীরকম বয়স হয়েছিল বাবার? ৭৭। স্ট্রোক না, সেরিব্রাল। কয়েক সেকেন্ড চুপ করে রইল রাখি, বুঝিবা বাবাকে মনে পড়ল। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সরে এলো প্রসঙ্গ থেকে। আপনিও কি মার্কেটিং? এখানে তো আমাদের একটাই রিক্রিয়েশন, বাজার ঘোরা। কল্পনা হাসল। আপনার ছেলে আসছে ছুটিতে? আসার তো কথা। টুকটাক ছেঁড়া ছেঁড়া বাক্যালাপ চলল খানিকক্ষণ। উদ্দেশ্যহীন প্রশ্ন, দায়সারা গোছের উত্তর, এমনটা ক্যাম্পাস টাউনের রেওয়াজ। তাছাড়া কল্পনা রাখির প্রতিবেশী বটে, তবে এমন কিছু সখী নয়। পথে ঘাটে দেখা হলে এই রকমই কুশল বিনিময় হয় তাদের। হঠাৎই কল্পনা জিজ্ঞেস করল, আপনাদের কোনো রিলেটিভ এখানে পড়ছে নাকি এখন? রাখি থমকে গেল। রিলেটিভ? কই না তো। ও, তাহলে ছাত্রী টাত্রী হবে। কদিন ধরেই দেখছি ডক্টর মজুমদারের সঙ্গে আসছে। রাত্রিবেলা ডক্টর মজুমদার পৌঁছে দিয়ে আসছেন। রাখি রীতিমতো চমকিত। কোনো ছাত্রীকে বাড়িতে সন্ধেবেলা পড়ানোর মানুষ তো বোধিসত্ত্ব নয়। নতুন কোনো রিসার্চ স্কলার জয়েন করেছে নাকি? এক স্বামীমই আসে মাঝে মাঝে, এও তো ছুটি ছাটার সকালে, সন্ধেবেলা কখনোই নয়। মনে একটু খটকা লাগলেও বেশি কথায় গেল না রাখি। ক্যাম্পাস টাউন মোটেই সুবিধের জায়গা নয়। কোন কথার কি অর্থ হবে, কিভাবে তা পল্লবিত হয়ে ছড়িয়ে পড়বে, তার ঠিক কি। টাউন থেকে ক্যাম্পাসটা অনেকটা পথ, রেল লাইনের ধার ঘেঁষে রাস্তা, অন্যদিকে বিস্তীর্ণ প্রান্তর। অন্ধকার নেমে গেছে বহুক্ষণ, মাঠ এখনো কুচকুচে কালো। রাখি অন্ধকারটাকে দেখছিল। ড্রাইভারের লাগোয়া জানালা ওঠায়নি দিনেশ। ছুরির ফলার মতো ঢুকছে বাতাস, বিঁধে যাচ্ছে নাকে মুখে। শালমোড়া রাখি সিটে জবুথবু ভাবছিল, কোন মেয়ে পড়তে আসে বোধিসত্ত্বর কাছে?
সে যে একটা মেয়ে বোধিসত্ত্বর সঙ্গে সঙ্গে আসতো, সেই কি কিছু বুঝতে টুঝতে? কি যেন মেয়েটার নাম, কি যেন? রাখি একটুক্ষণ স্মৃতি হাতড়ালো, তারপর হাল ছেড়ে দিয়ে হাসছে মিটিমিটি আপন মনে। বোধিসত্ত্ব বলেছিল না মেয়েটি তার প্রতি ইনফ্যাচুয়েটেড? ইনফ্যাচুয়েটেড বলেনি, বলেছিল লাইক করে, করতেই পারে। বোধিসত্ত্বর মতো শিক্ষককে কোন ছাত্রীই না ভালোবাসে? ওই মেয়েটাই যদি হয়, বোধিসত্ত্ব বলল না কেন? ভুলে গেছে? যেতেই পারে। অত ছোটোখাটো ব্যাপার বোধিসত্ত্ব মাথায় রাখে না। মেয়েটা যদি ইউএফও টিউএফও কিছু হতো, তাহলে হয়তো বোধিসত্ত্বর মাথায় ঘুরত সর্বক্ষণ। সামনে ক্যাম্পাস টাউনের আলো। হঠাৎ উল্টো দিক থেকে ভীমবেগে একটা ট্রাক ছুটে এলো। রাখিদের সাদা অ্যাম্বাসেডরকে প্রায় ছুঁয়ে গেল গাড়িটা, একটু বুঝি বেসামাল ভাবে। পলকের জন্য কেঁপে উঠল রাখি। চিন্তার সূত্র ছিঁড়ে ছত্রখান। ত্রস্ত চোখে ঘাড় ঘুরিয়ে দেখছে লিয়মান যন্ত্র দানবটাকে। দীনেশ খেকিয়ে উঠল। দেখেছেন কি বিশ্রীভাবে গাড়ি চালায়? রাখি অস্পষ্টভাবে বলল, ড্রাইভারকে ধরে চাকানো উচিত, লাইসেন্স কেড়ে নেওয়া উচিত। ভেবেছে কি? আমরা তো আমাদের লাইনেই চলছি, বলুন। গজগজ করে চলেছে দীনেশ। রাখি হেসে বলল, হ্যাঁ তো চটে যাচ্ছ কেন? অমন ড্রাইভার তো থাকেই দু চারটে, অন্যদেরই সাবধানে চলতে হয়। বা রে বা, আমি বেপরোয়া চলবো তার জন্য অন্যদের সিটিয়ে থাকতে হবে? রাখি আর কিছু বলল না। তাদের এই মধ্যবয়সী পার্ট টাইম ড্রাইভারটি এমনিতেই শান্তশিষ্ট, কিন্তু একবার খেপে গেলে একে চুপ করানো কঠিন। বক 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 চলবে তো চলবেই। বেশিক্ষণ অবশ্য গজরানোর সুযোগ পেল না দীনেশ। অচিরেই বাংলো এসে গেল। গাড়ির আওয়াজ পেয়েই ছুটে এসেছে রূপচাঁদ। মালপত্র নামাচ্ছে একে একে দেখে দেখে। বাড়ির ভেতর থেকে যেন বোধিসত্ত্বর গলা শুনতে পেল রাখি। অবাক হয়ে ঘড়ি দেখল, 6:40। জিজ্ঞেস করল, তোর বাবু এসে গেছে? অনেকক্ষণ। দিদিমণিও এসেছে। কে দিদিমণি? ওই যে লেখাপড়া করে। রাখি আরও অবাক। আজই মেয়েটার কথা শুনল, আজই মেয়েটা বাড়িতে। একেই কি নাটকীয় ঘটনা বলে? দ্রুত পা চালিয়ে এলো রাখি। দরজাতেই দাঁড়িয়ে পড়েছে। ও মা, এ তো একেবারে বাচ্চা মেয়ে। পরনে ব্লু জিন্স, বহুবর্ণের চকরা বকরা পুলোভার, গোছা গোছা চুল কাঁধ অবধি ছড়ানো। রংটা তেমন ফর্সা নয়, তবে মুখখানি ভারী ঢলঢলে, মায়া মাখানো। রাখিকে দেখেই উঠে দাঁড়িয়েছে মেয়েটা। উল্টো দিকের সোফা থেকে বোধিসত্ত্ব বলে উঠল, এ দইতা। দইতা, দইতা নামটা মনে পড়ে গেছে। রাখি মধুর হাসল। তুমি এর কথাই বলছিলে? এই মেয়েটাই তোমার সঙ্গে আসে? বোধিসত্ত্ব আলগা মাথা নাড়ল। দইতা হাত জোর করে নমস্কার করল রাখিকে, সামান্য কুণ্ঠিত ভঙ্গি। একটু যেন খারাপই লাগলো রাখির। ছাত্রছাত্রীরা বাড়ি এলে প্রণামই করে তাকে, এই রীতিতেই সে অভ্যস্ত। মুখে অবশ্য ছায়াটা পড়তে দিল না রাখি। কত ধরনেরই যে ছেলে মেয়ে আছে, প্রণাম না করা মানেই কিছু অসম্মান দেখানো নয়। হাসি মুখেই রাখি বলল, চাটা কিছু খেয়েছ? বোধিসত্ত্বর দিকে তাকালো দইতা। রাখি লক্ষ্য করল মেয়েটির চোখ দুটি ভারী বাংময়। বোধিসত্ত্ব তাড়াতাড়ি বলে উঠল, ও বেশি চা খায় না। তার মানে কিছুই দাওনি, তাই তো? রূপচাঁদকে বলতে পারতে, কফি করে দিত। কি, তুমি কফি খাও তো? দইতা বসে পড়েছে। আবার বোধিসত্ত্বর দিকে তাকালো। বোধিসত্ত্ব হাসল। খায়, দুধে কফি মিশিয়ে, বেশি চিনি। এতক্ষণ পর এই বুঝি প্রথম সত্যিকারের খটকা লাগলো রাখি। ছাত্রীর সম্পর্কে কি একটু বেশি জেনে গেছে বোধিসত্ত্ব, এবং ঠিক ঠিক মনেও রেখেছে?
বোধিসত্ত্বর স্বভাবের সঙ্গে এটা তো ঠিক মেলে না। বোধিসত্ত্ব কি বলতে পারবে রাখি চা কফিতে আদৌ চিনি খায় কিনা? ধোঁয়াটাকে বাড়তে দিল না রাখি, স্মিত মুখে বলল, দাঁড়াও, আমিই করে আনছি। এবার মেয়েটার কথা ফুটেছে, স্পষ্ট রিনরিনে স্বরে বলল, শুধু কফি কিন্তু, আর কিচ্ছু না। ও মা, সে কি কথা? আমার সঙ্গে দেখা হলো প্রথম, গরম প্যাটিস এনেছি, একটা অন্তত খাও। থ্যাঙ্কস, আমি বিকেলবেলা টিফিন করেছি। তা হোক, তুমি বাচ্চা মেয়ে, একটা প্যাটিস ঠিক খেতে পারবে। বলেই লঘুর অঙ্গ জোরবার চেষ্টা করলো রাখি। কিছু না খাওয়ালে তুমি হোস্টেলে ফিরে বলবে ম্যাডামটা খুব কিপটে। আশ্চর্য, মেয়েটা হাসল না। বোধিসত্ত্বই আবার বলল, ওকে জোর করছো কেন? কফি যদি করে দিতে পারো তো দাও, নইলে ঘরে গিয়ে রেস্ট নাও। বোধিসত্ত্বর স্বর কঠিনও নয়, কোমলও নয়, বড় বেশি যান্ত্রিক শোনালো রাখির কানে। উষ্মা গোপন করতে গিয়ে ওই স্বরই ব্যবহার করে বোধিসত্ত্ব। আহত মুখে রান্নাঘরে ঢুকে গেল রাখি। দুধ বসিয়েছে গ্যাসে। রান্নাঘর থেকে কানে এলো বোধিসত্ত্ব বলছে, স্টাডিতে চলো, হাটের মাঝে কথা বলতে আমার অসুবিধে হয়। ইচ্ছে করেই কি জোরে বলল কথাটা রাখিকে শোনাতে? রাখির মুখ ছোট্ট হয়ে গেল। একটু কি অস্বাভাবিক আচরণ করছে না বোধিসত্ত্ব? ছাত্রীর সামনে স্ত্রীকে অপমান করলে যে নিজেরও সম্মানহানি হয়, এই শালীনতা বোধটুকুও কি ভুলে গেল? যা ডিপ ফ্রিজে ভেটকি মাছের ফিলে ঢোকাচ্ছে। রাখি হাত নেড়ে ডাকলো তাকে, ফিসফিস করে বলল, মেয়েটা আগেও এসেছে না রে? আগা, তুই আমাকে বলিসনি তো? জিজ্ঞেস করেন নিজে। অকাট্য যুক্তি। যে যে কিছু বলার যে স্বভাব নেই রূপচাঁদের, রাখির তাও অজানা নয়। রাখি আবার প্রশ্ন করল, রোজ আসতো মেয়েটা আমি যখন ছিলাম না? আগা হ্যাঁ। বাবুর সঙ্গে আসতো? হ্যাঁ আজ্ঞা। কোথায় বসে পড়াশুনো করতো? পড়ার ঘরে না বসার ঘরে? এক নেই, বসার ঘরেও থাকতো, পড়ার ঘরেও থাকতো। যেত কখন? ঠিক নেই, কখনো আগে যেত, কখনো রাতে খেয়ে যেত। খেয়ে যেত? আজ্ঞা, নিজের হাতেও একদিন রান্না করেছিল, চাউ চাউ। রাখির হঠাৎ সম্বিত ফিরল। এ কি করছে সে? নগণ্য একটা কাজের লোককে জেরা করে করে কি জানতে চাইছে? বোধিসত্ত্ব মেয়েটাকে স্নেহ করে, মেয়েটা বোধিসত্ত্বর কাছে আসতেই পারে, স্যারের কাছে বসে পড়াশোনাও করতে পারে। প্রিয় অধ্যাপক একা রয়েছেন দেখে তাকে একদিন চাউমিন করে খাওয়ানো এমন কিছু গর্হিত অপরাধ নয়। কিন্তু রূপচাঁদের কি ধারণা হচ্ছে রাখি সম্পর্কে? তার আধবুড়ি মালকিন বুড়ো বাবুটাকে সন্দেহ করে? ছি ছি, রাখি কেন নিজেকে এত ছোট করে ফেলছে? কফি নিয়ে স্টাডি রুমের দরজায় গিয়েও দাঁড়িয়ে পড়ল রাখি, পর্দা ফেলা। ভেতরে অনুচ্চস্বরে কথা বলছে বোধিসত্ত্ব। তার থেকেও নিচু গলায় কি যেন উত্তর দিচ্ছে দইতা। ছাত্রছাত্রীকে পড়ানোর সময় বোধিসত্ত্বর গলা এত নিচু গ্রামে থাকে কি? পড়ানো ছাড়া অন্য কি কথা বলতে পারে বোধিসত্ত্ব? পলকের জন্য রাখির গা শিরশির করে উঠল। আবিষ্টের মতো কান পেতেছে দেয়ালে। না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। পিছনে মৃদু শব্দ। চমকে ঘাড় ফেরাতেই রূপচাঁদ। দৃষ্টি কেমন বিস্ফোরিত রূপচাঁদের, যেন রাখি কোনো হিরিওগ্লিফিক। তবে সন্দেহ বুঝি আরও আদিম ভাষা, আরও দুর্বোধ্য। রাখি মরমে মরে গেল। ছেলে মানুষের একটা সীমা আছে। মুহূর্তে নিজেকে শক্ত করে ঢুকলো স্টাডি রুমে। টেবিলের দুপারে বসে আছে দুজন। মাঝে কফির ট্রে নামালো রাখি। ট্রে রাখার সময় শব্দটা কি জোর হয়েছিল? মেয়েটা যেন কেঁপে উঠল। রাখি চলে যেতে গিয়েও গেল না। এক অজানা তরঙ্গ যেন ঘুরছে ঘরের বাতাসে, বিকর্ষণ করছে রাখিকে। তবু জোর করে বসে পড়ল ডিভানে।
এই ডিভানে কালে ভদ্রে ঘুমোয় বোধিসত্ত্ব। স্বর কোমল করে রাখি জিজ্ঞেস করল, তোমার সঙ্গে তো আলাপই হলো না ভালো করে, তোমার বাড়ি কোথায়? দইতা গলা ছাড়ল, কলকাতা। কলকাতার কোথায়? নর্থে, শোভাবাজার। কে কে আছেন বাড়িতে? সবাই আছে, বাবা মা। একমাত্র মেয়ে তুমি? না, ভাই আছে। বোধিসত্ত্ব চোখ যেন টেবিল টেনিস বল, একবার দইতা, একবার রাখি। অসুষ্ণ স্বরে বলে উঠল, ওর বায়োডাটা জেনে তোমার কি হবে? এমনি, এত মিষ্টি মেয়েটা। রাখি হাসল, ওকে আমার খুব ভালো লেগেছে। বোধিসত্ত্ব চোখ সরিয়ে নিল। ঠিক আছে, এবার তুমি যাও, লেট মি ফিনিশ মাই টপিক। ও সরি। রাখি উঠে সোজা শোয়ার ঘরে চলে এলো। কাপড় বদলাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। কাছে ওই বিম্বিত নারী এখন যথেষ্ট পৃথুলা, দুই গালে স্পষ্ট দেখা যায় বয়সের ভাঁজ। কপালে হানা দিতে শুরু করেছে বলিরেখা। 2 যুগ হলো বিয়ে হয়েছে তার। ছেলের বয়স 20 বছর পূর্ণ হয়ে গেল। এখন কোন রন্ধ্রপথে ঢুকে পড়ার সাহস পায় কূট সন্দেহের বীজ? নিজের উপর বেশ বিরক্ত হলো রাখি। কত ছাত্রী তো আছে বোধিসত্ত্বর, কতবার কত দেশে একাই গেছে তার স্বামী। কখনো তো তাকে পাহারা দেওয়ার কথা মনে হয়নি রাখির। যৌবন ফুরিয়ে এলে কি আত্মবিশ্বাসও চলে যায়? ঘরোয়া শাড়ি পরে রাখি শালে আশ্রে পৃষ্ঠে মুড়ে নিল নিজেকে। এটা ওটা কাজ সারছে সংসারের। বালিশের ওয়ার বদলালো, মনে করে করে আজকের খরচের হিসাবটা লিখল ডায়েরিতে। ইস্ত্রি করা জামা কাপড় আলমারিতে গুছিয়ে তুলল। শীতটা বাড়ছে, এবার রুম হিটার চালাতে হবে। আলমারির মাথা থেকে পারল রুম হিটারটা। প্লাগ লাগিয়ে দেখে নিল যন্ত্রটা ঠিক আছে কিনা। তারপর বেরিয়ে এলো ঘর থেকে। রূপচাঁদের সঙ্গে সঙ্গে রাতের রান্নায় হাত লাগিয়েছে। 8:30 নাগাদ দইতাকে নিয়ে বেরিয়ে গেল বোধিসত্ত্ব। ফিরল আধ ঘন্টার মধ্যে। শীতের রাত। রূপচাঁদ তাড়াতাড়ি রাতের খাবার টেবিলে সাজিয়ে দিয়েছে। রাখি খেতে ডাকল বোধিসত্ত্বকে। বোধিসত্ত্ব বড় গম্ভীর হয়ে আছে। রাখির কোনো আচরণে রুষ্ট হয়েছে কি? ভয় ভয় করছিল রাখির। জোর করে সহজ করতে চাইল পরিবেশটাকে। স্বামীর প্লেটে স্যালাড তুলে দিতে দিতে বলল, একটা কথা বলবো? মেয়েটার টাইটেল কি গো? কোন মেয়েটা? ওই যে গো, তোমার স্টুডেন্টটা, দইতা। কেন? বলো না, দরকার আছে। রাখি চোখে রহস্য খেলে গেল, মুচকি মুচকি হাসছে। রন্টুর বউ একটা ভালো মেয়ে খুঁজছিল ছোট ভাইয়ের জন্য। তুমি তো দেখেছো ইন্দ্রনীলকে, ব্রিলিয়ান্ট ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যাদবপুরে। MBA করে স্টিফেন্স ইন্ডিয়ার টপ এক্সিকিউটিভ। বছরে মাইনেই শুধু 3.5 লাখ। ওর সঙ্গে এই মেয়েটির সম্বন্ধ করা যায় না? বোধিসত্ত্ব চোখ তুলেই নামিয়ে নিল। বাইরের শীতলতার থেকে ও হিম গলায় বলল, তুমি আজকাল খটকালি করছো নাকি? না করার কি আছে, আত্মীয় স্বজনের জন্য তো লোকে চেনা জানাই মেয়ে খোঁজে। ইন্দ্রনীলতে দুবাইয়ে অফিস আছে, মাস কয়েকের মধ্যেই সেখানে চলে যাবে। তার আগে বিয়েটা। মেয়েটা কি গো, ব্রাহ্মণ না কায়স্থ? বোধিসত্ত্বর স্বর আরও শীতল। ছাত্রছাত্রীদের সম্বন্ধ করে বেড়ানো আমার কাজ নয়। তুমি করবে কেন, আমি করব। কাল এনে তো মেয়েটাকে, ঠিকানে ঠিকানে সব নিয়ে নেব। ও কাল বাড়ি যাবে। ও, তাহলে নয় ক্রিসমাসের পরেই। তোমার কি আর কোনো কাজ নেই? বোধিসত্ত্বর গলায় যেন সামান্য ঝাঁজ। মেয়েটাকে নিয়ে পড়লে কেন? আজকালকার মেয়ে, দে ক্যান চুজ দেয়ার ওন লাইফ পার্টনার। আমার মনে হয় না ওই মেয়ের পছন্দ করা কেউ আছে। রাখি হাসল। যদি থাকতোই,
মাস্টারমশাইয়ের ওপর এত বেশি টান থাকতো না। দেখছিলাম তো কি মুগ্ধ চোখে তোমার কথা শুনছিল। উইল ইউ প্লিজ স্টপ দিস ননসেন্স? বোধিসত্ত্ব বিস্ফোরিত হলো। আমাকে শান্তিতে খেতে দেবে না উঠে যাব? রাখি নিশ্চুপ হয়ে গেল, চোরা চোখে দেখছিল স্বামীকে। সাহসে যেন বদলে গেছে মানুষটার চোখ মুখ। বড় বড় নিঃশ্বাস ফেলছে বোধিসত্ত্ব, আবার ঘুরছে, এক দানাও মুখে তুলছে না। বাইরে তীক্ষ্ণ হুইসেলের শব্দ। ইদানিং দু একটা চুরি ঘটেছে ক্যাম্পাসে। পাহারাদারির জন্য বন্দোবস্ত করেছে কর্তৃপক্ষ। সন্ধে গাঢ় হলেই নাইট ওয়াচারম্যানরা বেরিয়ে পড়ে। হুইসেলের শব্দটা দূরে চলে গিয়েও ফিরে এলো, বাজছে রাখির কানে এক টানা। শেষ করলাম আজকে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস নীল ঘূর্ণির ৫ম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।